ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে স্বাগত। অ্যাজ পার তোমাদের রুটিন, আমি তোমাদের যে রুটিনটা শেয়ার করেছিলাম কমিউনিটি পোস্টে, এখনো যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। এখনো তোমাদের হাতে মোটামুটি 25-26 দিন মতো সময় আছে। এই 25-26 দিনে কিন্তু আমরা প্রতিদিনই ক্লাস করি। তো আজকের আমাদের বায়োলজি করার কথা এবং সেটা ক্লাস 11 থেকে করার কথা। তো আমরা ক্লাস 11-এর বায়োলজিটা করব। তো আমরা ক্লাস 11-এর বায়োলজিতে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করব, যেটা হলো সেল ডিভিশন। এই সেল ডিভিশন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পার্টিকুলার এই এসএমএফডব্লিউবি বা জেন পাস যে পরীক্ষায় তোমরা দাও না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু পার্ট। চলো শুরু করা যাক। আমরা আজকে 50টা কোশ্চেন করবো। তো 50টা কোশ্চেনে বলে রাখি, এই যে সেল ডিভিশন থেকে দুটো প্রশ্ন আসে। এসএমএফডব্লিউবি তে সেল ডিভিশন থেকে দুটো প্রশ্ন আসে। 50টা প্রশ্ন যেটা আমরা করব তার থেকে কিন্তু আমরা দুটো প্রশ্ন পেয়ে যাবো, এটা হচ্ছে 100% গ্যারান্টি। চলো শুরু করি। দেখো, বলছে যে কোষ বিভাজন সম্পর্কে সর্বপ্রকার ধারণা কে দিয়েছিল। এটা সর্বপ্রকারও বলতে পারো বা সর্বপ্রধান বলতে পারো। এটা হয়তো টাইপিং একটু মিস্টেক হয়েছে, প্রথমেই বলে দিচ্ছি যেটা সর্বপ্রধান হবে আর কি। সর্বপ্রধান ধারণা দিয়েছিল কিন্তু প্রিভোস্ট আর ডুমাস। এই দুটো সায়েন্টিস্ট কি করেছিল, যে ফ্রগের যে এক্সেল হয়, ফ্রগের যে এক্সেল হয় সেই এক্সেলের ক্লিভেজ প্রক্রিয়াটা সর্বপ্রথম কিন্তু পর্যবেক্ষণ করেছিল। কত সালে? 1824 সালে। 1824 সালে এটা হবে সর্বপ্রথম সর্বপ্রথম। তারপর কোন বিজ্ঞানী সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকেই সৃষ্টি হয়? মানে এই যে অমনিস, ল্যাটিন একটা টার্ম আছে অমনিস সেলুলা ই সেলুলা, অমনিস সেলুলা ই সেলুলা, এটা কে বলেছিল? রুডলফ ভিরচাও। দেহে কোষ বিভাজন উদ্দীপক, উদ্ভিদ দেহে কোষ বিভাজন উদ্দীপক, এটা বেসিক্যালি আমাদের মাইটোজেন জানতে চাওয়া হচ্ছে। মাইটোজেন জানতে চাওয়া হচ্ছে। এই মাইটোজেন কারা? মাইটোজেন সেই রকমের একটা রাসায়নিক পদার্থ যারা কোষ বিভাজনকে ত্বরান্বিত করে বা উদ্দীপ্ত করে। তো বেসিক্যালি মাইটোজেন যারা প্লান্ট গ্রোথ রেগুলেটর হয় তারা হতে পারে। এবার সাইটোকাইনিন মানে আমরা কি জানি? যারা সাইটোকাইনেসিসে সাহায্য করে। তো সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন ডিভিশন অফ সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তো সাইটোপ্লাজমের বিভাজন যে সাহায্য করতে, সে নিশ্চয়ই কোষ বিভাজনকে ত্বরান্বিত বা উদ্দীপ্ত করবে। তার উত্তর কি হবে? সাইটোকাইনিন। তারপর প্রাণীদেহে কোষ বিভাজন উদ্দীপক। তাহলে কোষ বিভাজন উদ্দীপক মানে আমরা একটু আগে কি জানলাম? আমরা জানলাম মাইটোজেন। তাহলে এখানে দেখো, এটা তাহলে উদ্ভিদের জন্য অলরেডি তোমরা জেনে দিয়েছো। এটা একটা মাইটোটিক পয়জন। মাইটোটিক পয়জন, যেমন আমরা উদ্দীপক দেখছি, তো এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যারা মাইটোসিস বা কোষ বিভাজনকে বন্ধ করে, তাদেরকে আমরা কি বলবো? মাইটোটিক পয়জন। এই সায়ানাইড এটাও একটা মাইটোটিক পয়জন। মাইটোটিক পয়জন, তাহলে ওখানে উত্তর কি হবে? উত্তর হবে লিম্ফোকাইন। এছাড়া মনে রাখতে পারো যে প্রাণী দেহে বা প্রাণী কোষে যেটা কোষ বিভাজন উদ্দীপক বা মাইটোজেন হিসাবে কাজ করে, সেটা হলো কিন্তু ইজিএফ, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। যদি এখানে লিম্ফোকাইন না থাকতো, তাহলে যদি এটা থাকতো, উত্তর কিন্তু এটা হতো কি হবে? এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। কোষচক্রের আবিষ্কার অত্যন্ত সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করো, উত্তর কি হবে? একটি আদর্শ একটি আদর্শ কোষ চক্রের দশাগুলোর সঠিক পর্যায়ক্রম হলো। তাহলে যে কোষ চক্র, সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেজ, যেখানে কোষরা প্রস্তুতি নেয় বিভাজনের জন্য। আর আরেকটা হচ্ছে এম ফেজ, আর একটা হচ্ছে এম ফেজ। আবার এই ইন্টারফেজটা ভাগ করা থাকে G1, জি, তারপরে এস, তারপরে G2। যদি আমরা দেখে নিই, তাহলে প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো G1, তারপরে পাবো এস, তারপরে পাবো G2, তারপরে পাবো এম। তাহলে দেখো অপশন
ডি, হ্যাঁ অপশন ডি তে আছে। ইন্টারফেজের কোন উপদশায় কোষীয় অঙ্গাণুর দ্বিত্বকরণ ঘটে? ইন্টারফেজের কোন উপদশা? দেখো, সব থেকে প্রথম হচ্ছে যদি আমরা এস দশাকে ভাবি, তাহলে এস দশায় বেসিক্যালি কি হয়? এস দশায় হয় হচ্ছে সিনথেসিস অফ ডিএনএ, বা ডিএনএ এর সংশ্লেষ ঘটে, বা বলতে পারি দ্বিত্বকরণ ঘটে, ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে। তাহলে অটোমেটিক্যালি এই অপশনটা চলে গেল, তার কারণ এস আছে, জি ওয়ান আছে, নিশ্চয়ই হবে না। এবারে এই যে জি টুর কাজটা, জি টু হচ্ছে ইন্টারফেজের শেষ দশা। তো মোটামুটি এম ফেজে প্রবেশ করার জন্য যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু জি টু দশা সাপ্লাই করে। জি ওয়ান দশাতেই কিন্তু বেসিক্যালি কি হয়? জি ওয়ান দশাতে এই অঙ্গাণুর দ্বিত্বকরণ গুলো ঘটে। তারপর ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ দ্বিত্বকরণ বা প্রতিলিপিকরণ ঘটে? এক্ষুনি ডিসকাস করলাম, এস দশা। কোষ জিজিরো দশার সিদ্ধান্ত গ্রহণ করে কখন? দেখো, জিজিরো দশা কোনটা? দেখো আমাদের কি পাচ্ছি আমরা? জি ওয়ান পাচ্ছি, তারপরে আমরা এস পাচ্ছি, তারপরে আমরা জি টু পাচ্ছি, তারপরে আমরা কিন্তু এম পাচ্ছি। তো এই জি ওয়ান আর এস এর মাঝখানে এমন একটা বিন্দু জি জিরো, যেখানে কোষ টেম্পোরারিলি অ্যারেস্ট থাকে, টেম্পোরারি ভাবে অ্যারেস্ট থাকে বা উপস্থিত থাকে। এবং যখন এই অ্যারেস্ট থাকছে, তখন কি হচ্ছে না? তখন কোষ বিভাজন হচ্ছে না, তখন কোষ বিভাজন হচ্ছে না, কিন্তু বিপাক হচ্ছে। অর্থাৎ কার্যগতভাবে নিষ্ক্রিয় থাকলেও বিপাকগতভাবে কিন্তু সক্রিয় থাকে। কোন দশায়? জি জিরো দশায়। এই যে জি জিরো দশায় প্রবেশ করবে কিনা, তাহলে জি ওয়ান থেকে এসে আসবে, নাকি এই পয়েন্ট জি জিরোতে অবস্থান করবে, এটা জি ওয়ানের একদম শেষ লগ্নে, জি ওয়ানের একদম শেষ লগ্নে এই সিদ্ধান্তটা গৃহীত হয়। এই জি ওয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এখানে তিনখানা সিদ্ধান্ত গৃহীত হয়, যে সরাসরি জি ওয়ান থেকে এসে প্রবেশ করবে কিনা, অথবা জি ওয়ান থেকে জি জিরোতে প্রবেশ করবে কিনা, আবার জি জিরো থেকে জি ওয়ানে ফিরত এসে এস দশায় যাবে কিনা। এই তিনটে সিদ্ধান্তই কিন্তু এই জি ওয়ান ফেজেই গৃহীত হয়। তাই ইন্টারফেজের সব থেকে গুরুত্বপূর্ণ ফেজটা কিন্তু হলো জি ওয়ান। ইন্টারফেজের জি ওয়ান উপদশায় কোন নির্দিষ্ট প্রোটিনটি সংশ্লেষিত হয়? উত্তর কি হবে? টিউবিউলিন প্রোটিন। হিস্টোন কার সঙ্গে সম্পর্কিত? হিস্টোন কিন্তু ডিএনএ এর সঙ্গে সম্পর্কিত। তারপরে হচ্ছে এটা ডিএনএ পলিমারেজ, এটাও ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে সম্পর্কিত, ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে সম্পর্কিত। এই টিউবিউলিনটা কিন্তু আমাদের যে বেম তন্তু হয়, বেম তন্তু, সেই বেম তন্তুর সঙ্গে সম্পর্কিত। তারপর কোষচক্রে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দশা, সেটা কিন্তু এম ফেজ। এই এম ফেজে কেবলমাত্র কোষটা বিভাজিত হয়, কোষ বিভাজিত হয়, বাকি সমস্ত ঘটনা কিন্তু এস, জি টু, জি ওয়ান এর মিলিত রূপ যে ইন্টারফেজ, সেই জায়গায় ঘটে যায়। তারপর কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা, সেটা কি হবে? একটু আগেই তোমাদের বললাম, জি ওয়ান ফেজ কিন্তু কোষচক্রের সব থেকে দীর্ঘতম দশা। যদি এখানে আমি বলে দিই যে সেল সাইকেল, সেল সাইকেলকে যদি আমরা অ্যাজ পার 24 আওয়ার ভাবি, তাহলে ইন্টারফেজ 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 23 ঘন্টা হয়, এবং এম ফেজ মাত্র 1 ঘন্টা স্থায়ী হয়। যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ ভাবি, ধরো সেল সাইকেলটা যদি 100% ভাবি, তাহলে এটা মোটামুটি 90%, আর এটা হচ্ছে প্রায় 10%। এরকম ভাবে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্নও পেতে পারি। কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কোষ বিভাজনের সিদ্ধান্ত একটু আগেই বলেছি, যদি জি ওয়ান থেকে এসে চলে আসে, তাহলে মাস্ট সেল ডিভিশনটা হবে, মাস্ট সেল ডিভাইডেড, মাস্ট সেল ডিভাইডেড। তার কারণ সেল ডিভিশনের বা কোষ বিভাজনের সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো ডিএনএ এর দ্বিত্বকরণ বা ডিএনএ এর
সংখ্যা বৃদ্ধি। তাহলে যদি G1 থেকে কোষটা এসে চলে আসে তাহলে কি হবে? ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়ে গেলেই কোষটা বিভাজিত হতেই হবে। তাহলে সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়? সিদ্ধান্ত কিন্তু আমাদের G1 ফেজেই গৃহীত হয়। কোষ বিভাজনের কোন দশায় কলচিসিন, যেটা আমরা মাইটোটিক বিষ হিসাবে জানি, প্রয়োগে কোষ বিভাজন বন্ধ হয়ে যায়? দেখো, কোষ বিভাজন যখন হচ্ছে অর্থাৎ এম ফেজ, কোষ বিভাজন যখন হচ্ছে অর্থাৎ এম ফেজ, এম ফেজের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু কোষ বিভাজনের সময় বেম তন্তু। সেই বেম তন্তু মেটাফেজে গিয়ে কি হয়? যুক্ত হয় ক্রোমোজোমের সঙ্গে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হলে তবেই প্রান্তীয় গমন বা মেরুর দিকে গমন হবে অ্যানাফেজে, ওই বেম তন্তুর সক্রিয়তায়। তাহলে বেম তন্তু যদি সম্পূর্ণ গঠন হওয়ার আগেই আমরা বন্ধ করতে পারি তাহলে নিশ্চয়ই কোষ বিভাজন বন্ধ হবে। তাহলে কি উত্তর হবে? মেটাফেজ দশা। কোন প্রকার কোষ বিভাজনে আমরা ক্রোমোজোম বিভাজিত হতে দেখতে পাবো না? প্রত্যেকেই জানো, অ্যামাইটোসিস। ঠিক আছে, এই মাইটোসিস আর মিওসিসকে আমরা কি বলি? পরোক্ষ কোষ বিভাজন, যেহেতু অনেক ধাপে সম্পন্ন হয়। আর অ্যামাইটোসিসকে আমরা কি বলি? প্রত্যক্ষ কোষ বিভাজন, সরাসরি বিভাজিত হয়, যেহেতু ধাপ ব্যবহার হয় না বা ধাপ ইনক্লুডেড নয়। কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ? সদৃশ মানে হচ্ছে সমান, সদৃশ মানে হচ্ছে সমান, সেটা কি হবে? মাইটোসিস। তার কারণ এই মাইটোসিসের ফলে যে অপত্য সৃষ্টি হয়, যে অপত্য পাওয়া যায়, সেটা মাতৃকোষের সমান হয়, সমান হয়। নিচের কোনটি আদর্শ মাইটোসিস? নিচের কোনটি আদর্শ মাইটোসিস? উত্তর হবে ইউমাইটোসিস। কোষ বিভাজনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত দশা, সেটা কিন্তু অ্যানাফেজ। কোষ বিভাজন মানে কি হচ্ছে? কোষ বিভাজন মানে আমরা বলে দিচ্ছি যে এম ফেজ। তাহলে এম ফেজে আমাদের কি থাকে? এম ফেজে থাকে আমাদের প্রোফেজ, আমাদের থাকে মেটাফেজ, আমাদের থাকে অ্যানাফেজ, আমাদের থাকে টেলোফেজ। সব থেকে বৃহৎ, সব থেকে বৃহৎ, তারপরে হচ্ছে দ্বিতীয় বৃহৎ, দ্বিতীয় বৃহৎ, তারপরে হচ্ছে এটা তৃতীয়, তৃতীয় বৃহৎ, এবং সব থেকে ছোট, সব থেকে ছোট কিন্তু অ্যানাফেজ। তার কারণ শুধুমাত্র মেরুর দিকে গমনটাই ঘটে, আর কিচ্ছু হয় না, শুধুমাত্র অ্যানাফেজীয় চলন হয়, বাকি কিচ্ছু হয় না। তাই অ্যানাফেজটা সব থেকে কিন্তু সংক্ষিপ্ত। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে? উত্তর হবে প্রোফেজ। মেটাফেজে কি হয়? মাইটোটিক প্লেট গঠিত হয়, মাইটোটিক প্লেট বা মেটাফেজিক প্লেট, মেটাফেজিক প্লেট গঠিত হয়, এবং এই মেটাফেজিক প্লেটের উপরেই ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যের ভিত্তিতে সজ্জিত থাকে। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে অ্যানাফেজিক মুভমেন্ট ঘটে, অ্যানাফেজিক মুভমেন্ট ঘটে। এবং টেলোফেজে কি হয়? প্রোফেজে যা ঘটেছিল তার বিপরীতটা এখানে ঘটে। তাই আমরা প্রোফেজকে টেলোফেজকে অ্যান্টি প্রোফেজ বলতে পারি, বা প্রোফেজকে অ্যান্টি টেলোফেজও বলতে পারি। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে? তাহলে এই কোশ্চেনে আমরা দেখলাম অবলুপ্তি হয় এখানে। তো একটু একটু আগেই বললাম যে অ্যান্টি প্রোফেজ কোনটা? টেলোফেজ। তাহলে নিশ্চয়ই তার বিপরীতধর্মী ঘটনা, অর্থাৎ আবির্ভাব ঘটবে কোথায়? আবির্ভাব ঘটবে কিন্তু টেলোফেজ। মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পূর্ণ হয়? উত্তর হবে কিন্তু মেটাফেজ দশা, মেটাফেজ দশা। কোষ বিভাজনের কোন দশাটি ক্রোমোজোমের আকার, আয়তন ও সংখ্যা পর্যবেক্ষণের জন্য আদর্শ বলে ধরা? মেটাফেজ। মাইটোসিসের কোন দশায় বেমের নিরক্ষীয় তল থেকে অপত্য ক্রোমোজোমের প্রান্তীয় গমন ঘটে থাকে? কি হবে? উত্তর হবে কিন্তু অ্যানাফেজ। নিচের কোন দশায় নিচের কোন কোষীয় অঙ্গাণুটি মাইটোসিসের সময় বেম গঠনে অংশগ্রহণ করে? উত্তর কি হবে? সেন্ট্রোজোম। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সজ্জিত থাকে? মেটাফেজ দশায়। নিচের কোনটি হেটারোটাইপিক কোষ বিভাজন?
হেটারোটাইপিক কোষ বিভাজন মানে হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা, হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা। তাহলে এখানে আমরা মিওসিসে কি পাবো, মিওসিস 2n ধর্মী কোষে হয় এবং মিওসিস 1 এর ফলে আমরা কিন্তু এন পাই, তাহলে আলাদা কোষ পেয়েছি, তাহলে কি হবে মিওসিস, এটা দিয়ে বুঝতে পারো। অথবা আমরা মিওসিস ঘটলে প্রকরণ দেখতে পাই, নতুন প্রকরণ আসলে নতুন কোষ সৃষ্টি, আলাদা কোষ সৃষ্টি হয়, তাই মিওসিস একটা হেটারোটাইপিক কোষ বিভাজন। প্রো মেটাফেজ দশায় অবিন্যস্ত ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সজ্জিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? এবার প্রশ্ন হচ্ছে প্রো মেটাফেজ কি? প্রোফেজ, প্রোফেজ আর মেটাফেজ, এই যে দুটোর মাঝখানে একটা খুব সংক্ষিপ্ত দশা থাকতে পারে যেটাকে আমরা প্রো মেটাফেজ বলবো, সেটাকে আমরা বলি মেটাকাইনেসিস। আবার অনেক বইতে বা অনেক সায়েন্টিস্ট বলে থাকে যে মেটাফেজে আমরা 3 রকমের পার্ট পেতে পারি, প্রো মেটাফেজ, মিড মেটাফেজ এবং যেটাকে বলা হয় লেট মেটাফেজ, সেটাও তোমরা মনে রাখতে পারো। কোন প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভাজিত হয়? মিওসিস প্রক্রিয়া। মিওসিস 1-এ প্রথম প্রোফেজে কটি উপদশা আমরা দেখতে পাই? 5টা উপদশা দেখতে পাই, লেপ্টোটিনি, জাইগোটিনি, প্যাকাইটিনি, ডিপ্লোটিনি, ডায়াকাইনেসিস। কোষ বিভাজন এক প্রকার ড্যাশ নিয়ন্ত্রিত প্রক্রিয়া, জিন নিয়ন্ত্রিত প্রক্রিয়া, তাই কিন্তু আমরা কোষ বিভাজনের যে কোষ চক্র হয় সেখানে চেক পয়েন্ট দেখতে পাই। সাইন্যাপসিস ঘটে প্রথম মিওসিসের প্রোফেজের ড্যাশ উপদশায়। দেখো সাইন্যাপসিস মানে হচ্ছে তোমার যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আছে তাদের একটা জোটবদ্ধকরণ ঘটে, এটা জাইগোটনিতে ঘটে। সমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে আমরা কি বলতে পারি? সাইন্যাপসিস। মিওসিস 1-এর প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে আমরা কি পাবো? জিনগত প্রকরণ পাবো, কারণ হোমোলোগাস ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময় ঘটবে। মিওসিস 1-এর প্রথম প্রোফেজের কোন উপদশায় বোকে স্টেজ তৈরি হয়? বেসিক্যালি এই বিজ্ঞানীটার নাম হচ্ছে জন ডার্লিংটন, যিনি এইটা প্রথম পর্যবেক্ষণ করেছিল। জন ডার্লিংটন কি পর্যবেক্ষণ করলে? যে প্রাণী কোষে লেপ্টোটিন দশা চলার সময়, লেপ্টোটিনি উপদশা চলার সময় ক্রোমোজোম গুলো, যদি আমি এটাকে অ্যাজ পার একটা সেল ধরে নিই, তো এরকম ভাবে একদম মেরুর দিকে এরকম ভাবে সাজাতে শুরু করে, এরকম সাজাতে শুরু করে। এই সাজানোটা দেখতে ফুলের তোড়ার মতো নাকি লাগে, দেখতে ফুলের তোড়ার মতো লাগে, তাই বলা হয় কি, কি বলা হচ্ছে? বুকে স্টেজ। এবং এই যে ক্রোমোজোম গুলো ফুলের তোড়ার মতো হয়, এই ক্রোমোজোম গুলোকে কি বলা হয়? যেহেতু মেরুতে থাকে তাই বলা হয় পোলারাইজড ক্রোমোজোম, যেহেতু মেরুতে থাকে তাই বলা হয় পোলারাইজড ক্রোমোজোম। বুঝতে পেরেছো? তাহলে উত্তর কি হবে? একদম প্রথম স্টেজ লেপ্টোটিনি স্টেজ। ঠিক তারপরে নিচের কোন কোষটিতে মাইটোটিক বিভাজন দেখা যায় না? এটা আমাকে কমেন্ট করো। অত্যন্ত সহজ একটা প্রশ্ন, এটা আমাকে কমেন্ট করো। তারপর যদি আমরা 37-এর প্রশ্নে চলে আসি, যে নিচের কোন কোষে মিওসিস দেখা যায়, তো এর মধ্যে খুঁজে বের করতে হবে জনন কোষ কোনটা। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট 2n হয়, সেখানে যদি আমরা মিওসিস সংঘটিত হতে দেখি তাহলে আমরা কি পাবো? সেকেন্ডারি স্পারমাটোসাইট পাবো n, এবং একটা কিন্তু ছোট পোলার বডি পাবো। সেকেন্ডারি স্পারমাটোসাইট পাবো আর একটা ছোট পোলার বডি পাবো। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স আমরা কোথায় দেখতে পাবো? জাইগোটিন উপদশায় দেখতে পাবো, দুটো সমস্ত ক্রোমোজোমের মাঝখানে, যারা জোটবদ্ধ করাতে সাহায্য করবে। এবং এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স থেকে রিকম্বিনেজ উৎসেচক খরিত হয় বা নিঃসৃত হয়, রিকম্বিনেজ উৎসেচক, রিকম্বিনেজ এনজাইম খরিত হয়, যারা ক্রসিং ওভারে সাহায্য করে। তাহলে উত্তর কি হয়ে গেল? অপশন এ। নিচের কোন প্রোটিনটি ক্রোমোজোমের জোড় বাঁধতে সাহায্য করে? ক্রোমোজোমের জোড় বাঁধতে সাহায্য করে, এটা উত্তর কি হবে? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এখানে একটা প্রোটিন জাতীয় অংশ কিন্তু কমপ্লেক্সটা। ক্রোমোজোমীয় বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে যুক্ত হয়? উত্তর হবে সেন্ট্রোমিয়ার। মিওসিস চলাকালে কখন বাইভ্যালেন্ট দেখতে পাই? জাইগোটিন।
মিওসিস চলাকালে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের অংশের পরস্পরের মধ্যে আদান প্রদানকে আমরা কি বলবো? ক্রসিং ওভার। কারণ পিতৃ ও মাতৃ ক্রোমোজোম একে অপরের কি ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। কি ক্রোমোজোম? হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে। কায়াজমার প্রান্তীয়করণ কখন ঘটে? কায়াজমার প্রান্তীয়করণ ডিপ্লোটিন উপদশায় ঘটে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? বোকে স্টেজ, বোকে স্টেজ। এখানে আমরা পাবো সাইন্যাপসিস, সাইন্যাপসিস, টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তীয়করণ। মিওসিস ওয়ান ও মিওসিস টুর মাঝখানে আমরা কি ঘটতে দেখতে পাবো? ইন্টারকাইনেসিস। কি ঘটবে? ইন্টারকাইনেসিস। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 28 হলে গ্যামেটে কটি ক্রোমোজোম থাকে? হাফ হয়ে যাবে। যদি হাফ হয়ে যায় উত্তর কি হবে? হাফ হয়ে গেলে উত্তর কি হবে আমাকে কমেন্ট করো। যদি হাফ হয়ে যায় উত্তর কি হবে আমাকে কমেন্ট করো। আমি উত্তরটা বলে দিলাম, শুধু উত্তরটা কমেন্ট করার দায়িত্ব তোমার। প্রোফেজ ওয়ানে বাইভ্যালেন্টের সংখ্যা 8 হলে অ্যানাফেজ 2 তে ক্রোমোজোম সংখ্যা কত হবে? উত্তর কিন্তু 8ই হবে। স্পারমাটোজেনেসিস ও ওজোনেসিস প্রক্রিয়া কি অ্যাকচুয়ালি? মিওসিসের উদাহরণ। কিসের উদাহরণ? মিওসিসের উদাহরণ। 32টি পরাগরেণু গঠনের জন্য কটি মিওটিক বিভাজনের প্রয়োজন হয়? দেখো, 32টা পরাগরেণু গঠন করতে হবে, তাহলে একবার মিওসিস হলে 4টে তৈরি হয়, তাহলে কবার মিওসিস হবে? 8বার মিওসিস হবে। ক্রোমোজোমের টেট্রাড অবস্থা আমরা কোন উপদশায় দেখতে পাবো? আমরা প্যাকাইটিন উপদশায় দেখতে পাবো। তার কারণ প্যাকাইটিন উপদশাতেই আমরা এরকম 4টে একসঙ্গে দেখতে পাবো, কারণ এখানে ক্রসিং ওভার হবে। এই যে 4টে একসঙ্গে, তাহলে 4 বলতেই কি বোঝায়? টেট্রাড। ক্রোমোজোমে টেট্রাড অবস্থায় কটি সমসংস্থ ক্রোমোজোম থাকে? দেখো আমি তো এঁকেছি, তাহলে কটা সমসংস্থ ক্রোমোজোম থাকে কমেন্ট করো দেখি। টোটাল 50টা প্রশ্নের মধ্যে আমি তোমাদের 4টে প্রশ্ন কমেন্ট করতে বললাম। অবশ্যই অবশ্যই করে 4টে প্রশ্ন কমেন্ট করো। ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই 50টি প্রশ্ন থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে দুটো কোশ্চেন আসে তোমরা কিন্তু সেখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক বাটনে ক্লিক করো, বেল বাটন বাজিয়ে দাও পরবর্তী ভিডিওর জন্য। এখনো তোমাদের সামনে যে কদিন বাকি আছে প্রত্যেক দিন কিন্তু এরকম ভিডিও আসবে। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, স্যাম্পল পেপার, মক টেস্ট সবকিছু এরকম কিন্তু ভিডিও প্রত্যেক দিনই আসবে।